দেখো, আমি একটু আগেই আমার মোবাইলে একটি মেসেজ আছে, সেই মেসেজটা দেখে আমি ফোন করি, তো জানতে পারি ওটা দীপক বাবুর ছেলে। উনি আমাকে বললেন, বাবার ডায়েরি থেকে আপনার নাম্বারটা পেয়েছি, আপনাকে ইনফর্ম করলাম, বাবা আপনাকে খুব ভালোবাসতেন। আমি তো শুনে আকাশ থেকে পড়ার মতন অবস্থা এলাম। কবে হয়েছে বললো? 7 তারিখ হয়েছে। বললো আমার এক বোন, সে থাকে বাইরে, বিদেশে থাকে, তো আসতে পারেনি বলে এখনো বডিটা P7 রাখা হয়েছে। কালকে শেষকৃত্য হবে বড়াল শ্মশানে, ওই দুপুরবেলায় 11:30-12টা নাগাদ। তো আমি এটা শোনার পরে রাজ্যের বিরোধী দলনেতাকেও জানিয়েছি, উনিও শুনেছেন, উনিও ওনার আত্মার শান্তি কামনা করেছেন। এবং হয়তো বা উনি কালকে যেতেও পারে, এই ধরনের এখনো ফাইনাল নয়, তবে হয়তো উনি যেতে পারে। দীপক বাবুর সাথে ব্যক্তিগতভাবে আমার একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল, এবং আমি অনেক কিছু, যে উনি তো খুব দীর্ঘদিন ধরে এই সিস্টেমের সাথে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, পলিটিক্যালি বহুদিন ধরে অ্যাক্টিভ একজন মানুষ। আমি অনেক কিছু ওনার থেকে জানতাম, এটা কি সেটা কি। যখনই ফোন করতাম, অনেক বয়স হয়ে গেছিল, তবু আস্তে ধীরে বিষয়গুলো বুঝিয়ে আমাকে বলতেন। এবং আমি সত্যি কথা বলছি, আমি একটা অভিভাবক হারালাম, মানে আমার ক্ষেত্রে এই উপলব্ধিটা হচ্ছে আমি একজন অভিভাবক হারালাম, এবং এমন একজন মানুষকে হারালাম যিনি আমাকে প্রচন্ড ভালোবাসতেন, এবং সেই ভালোবাসাটা ছিল আনকন্ডিশনাল। মানে কিছু দেওয়া পাওয়ার যার মধ্যে কোনো কিছু নেই, শুধুমাত্র একটা আনকন্ডিশনাল ভালোবাসা। একদমই। আমি আমি কৌস্তব, আমি বলবো বারংবার, এই যে দীপক বাবুর বিখ্যাত বই, যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলা কেন, শুধুমাত্র ভারতবর্ষের রাজনৈতিক জগতে খুবই চর্চিত একজন পলিটিক্যাল ফিগার, এবং সাধারণত দীপক বাবুর এই বই যখনই মানে মানুষের হাতে এসেছে, তখনই একটা চর্চার অন্যরকম জায়গা তৈরি হয়েছে। কি বলবেন? সেই বই তো বিভিন্ন, মানে খুবই চর্চিত। এর জন্য দীপক বাবুকে অনেক হেনস্থার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু দীপক বাবুর বইগুলোকে আজ অব্দি সরকার ব্যান্ডও করতে পারলো না, বা সেই যে বইগুলোতে যে লেখাগুলো সেগুলো মিথ্যা, সেগুলোও সরকার প্রমাণ করতে পারলো না। দীপক বাবু ওনার লেখা, আমি এটা কখনোই বলবো না যে দীপক বাবুর বইয়ের যে লেখার ধরন বা লিটারেচার হিসেবে, উনি তো লিটারেচার এক্সপার্ট না, তো সেই অর্থে খুব যে মানে লেখার ধরন বা এই ধরনের খুব এক্সেলেন্ট পিস অফ লিটারেচার সেটা বলবো না, কিন্তু ফ্যাকচুয়াল দিক থেকে দেখতে গেলে ওই লেখাগুলোকে আজ অব্দি কেউ কন্ট্রোভার্ট করতে পারলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কালো দিকগুলো উনি যেগুলো তুলে ধরেছেন, সেগুলো সত্যি আজ অব্দি, দেখুন, রাজনীতির সাথে ব্যক্তিগত জীবনের আমরা জানি কোনো যোগাযোগ নেই, কিন্তু বহু মিথ্যাচার বা হচ্ছে গিয়ে বহু মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট যেগুলো দীপক বাবু তুলে ধরেছেন, বা বিভিন্ন দুর্নীতি তৃণমূল কংগ্রেসের মধ্যে, তৃণমূল কংগ্রেস হওয়ার পরে, সরকারে আসার পরে যেগুলো উনি তুলে ধরেছেন, সেগুলো আজ অব্দি কন্ট্রাডিক্ট করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কেউ। একদমই। আপনি আপনি যে একজন খুবই চর্চিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বর্তমানের পশ্চিমবাংলার রাজনীতিতে, আমি একটা কথা বলবো, যখনই এবং বিরোধিতা, পশ্চিমবঙ্গের শাসকের বিরোধিতা যখনই করতে হয়েছে, এবং আপনাকে নিজেকেও হেনস্থার মুখে পড়তে হয়েছে এবং হেনস্থার শিকার হতে হয়েছে, কোথাও গিয়ে এই যে বললেন যে দীপক বাবুর লেখাকে কন্ট্রাডিক্ট করতে পারেননি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ওনার লেখাগুলোকে না সরকার ব্যান করতে পেরেছে, কিন্তু ওনার যে বইগুলো, সেগুলো কোথাও গিয়ে পাবলিক ডোমেনে পাওয়া যায় বা পাওয়া যায় না, একদম খুবই দুর্মূল্য একটা ব্যাপার। কেন? কোনো দোকানে ওই বইগুলো যেখানে রাখতো কলেজ স্ট্রিটে, সব দোকানের মালিকদের এমন ভয় দেখিয়ে যে কেউ রাখে না। অনেক দোকান আছে লুকিয়ে চুরিয়ে বিক্রি করে, অনেক কাকুতি মিনতি করে, অনেক মানে রিলায়েবল সোর্সের মারফতে গেলে লুকিয়ে চুরিয়ে কেউ কেউ বিক্রি করে। তবে দীপক বাবুর বই আমাকে গ্রেপ্তার করার পরে যেভাবে পিডিএফ বিলি হয়েছিল রাজ্যে, আমি যেভাবে পিডিএফ, যেভাবে আমি কথা দিয়েছিলাম যে গোটা বাংলার মানুষকে পড়াবো, গোটা বাংলার মানুষ পিডিএফ আকারে ওই বইটা পড়ে নিয়েছে। এবং শুধু ওই বইটাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেমন দেখেছি, তারপরে মিথ্যাশ্রী বইটা যখন বেরোলো, এটা আমি যখন রিলিজ হয় বইটা, সেই সময় প্রেস ক্লাবে আমি দীপক বাবুর সাথে ছিলাম, এবং সেই বইটাকেও পিডিএফ আকারে মোটামুটি বহু মানুষকে পড়ানো হয়েছে। তো মানুষ পড়েছে বইগুলো। দীপক বাবু তো এটাই চেয়েছিলেন, মানুষ বইটা পড়ুক। কোন কোন দিকগুলো কৌস্তবদা অধরা থেকে গেল, আমি আমি জিজ্ঞেস করি, যদি একটু স্পেসিফিক। না, অধরার ব্যাপার না, বইগুলো পড়লেই লোকে জানতে পারবে যে ওই বইগুলোতে কি আছে, আর বইগুলোতে তৃণমূল আজ অব্দি কেন ওগুলোকে কন্ট্রোভার্ট করতে পারলো না। কন্টেন্ট নিয়ে এক্ষুনি বলাটা উচিত হবে না আমার, যারা পড়েছে তারা জানে। আমি একটা প্রশ্ন করব, যে আপনারা বললেন আগামীকাল বোড়াল শ্মশানে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে, কোথাও গিয়ে আপনাদের তরফ থেকে কালকে কি বোড়াল শ্মশানে আপনারা যাবেন? সেখানে কি কি কর্মসূচি থাকছে? আমি তো ব্যক্তিগত স্তরে যাবো, বিরোধী দলনেতাকেও জানিয়েছি, উনি চেষ্টা করবেন কালকে যাওয়ার। এখন অব্দি ওনার প্রোগ্রাম ফাইনাল হয়নি, তো উনি বিষয়টা খোঁজ খবর নিয়েছেন, কখন কি যাবেন হয়তো সেটা পরে জানতে পারবেন আপনারা। আমি আরেকটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করব, দীপক ঘোষ এবং দীপক ঘোষের বই সম্বন্ধে সর্বসাকুল্যে যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কি বলবেন? আমি বলবো, দীপক বাবু অনেক খেটে এই বয়সে এই বইটা লিখেছেন, এবং বহু তথ্য দিয়েছেন এই বইটার মধ্যে, যেটা আজ অব্দি কন্ট্রোভার্ট করতে পারিনি কেউ। আমি বারবার করে বলছি, আমি মনে করি যারা এই বইটা পড়েনি তারা যেন সবাই এই বইটা পড়ে। কি নাম? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেমন দেখেছি, আর মিথ্যাশ্রী, এই দুটো বই পড়লে, আর একটা বই আছে সাদা মমতা কালো মমতা,
সেই বইগুলো পড়লে মানুষজন জানতে পারবেন অনেক কিছু। এই নৈরাজ্য তৈরি করছে এবং যাদবপুরের যারা পড়ুয়ারা রয়েছে, যারা সাধারণভাবে পড়তে আসে, তারাও তো কোথাও একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সিপিএম নেতারা তৃণমূলদের দ্বারা বেনিফিটেড, তৃণমূলের দ্বারা সিপিএম নেতারা বেনিফিটেড, ঠিক ভাইসা ভার্সা তৃণমূলের দ্বারা এই সিপিএম এর দ্বারা তৃণমূল বেনিফিটেড। বিভিন্ন লোকসভা আসনগুলো যদি আপনারা সবাই মিলে দেখেন যে হিন্দু ভোট কাটার একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট কাটার ফলে তৃণমূল বহু লোকসভায় জিতেছে। বিধানসভায় সেই একই ফর্মুলাতে তারা চলতে চাইছে। এ রাজ্যে সিপিএম কে ভিজিবল করার, শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া একটা দল তৃণমূল খড়কুটোর মতন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। উদ্দেশ্যটা কি? শুধুমাত্র 26-এর বৈতরণী পার করার জন্য। হিন্দু ভোট কাটো, বিজেপির বিরোধী ভোট কাটো, তৃণমূলকে সুবিধা করে দাও। সিপিএম এর কটা পার্টি অফিস ভেঙেছে 2024 সালে লোকসভা নির্বাচনের পরে? সিপিএম এর কটা লোক জেলে গেছে? উত্তর হচ্ছে কেউ দিতে পারবে না। আজকে প্রত্যেক কটা জায়গায় সিপিএম এর পতাকা তৃণমূলের লোকেরা লাগিয়ে দেয়, আমরা জানি নির্বাচনের আগে। সিপিএম কে এই যাদবপুর ইস্যু আর কিচ্ছু না, তৃণমূলের মরিয়া চেষ্টা সিপিএম কে এই রাজ্যে ভিজিবল করার। এই কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, হিন্দু ভোট কেটে তৃণমূলকে 26-এর বৈতরণী পার করা। আর এই যে তৃণমূলের নেতারা বাজার গরম করার ডায়লগ দিচ্ছে, 1 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, এগুলো সম্পূর্ণটা হচ্ছে কি একটা বাজার গরম করার একটা চিত্রনাট্য। উল্টো দিকে আমরা বলছি, ছাত্ররা যদি ছাত্রসুলভ আচরণ করতো যাদবপুরে, আমরাও দেখতাম। ওরা যদি দেশ হিতে কাজ করতো, আমরাও দেখতাম কারা ওদেরকে 1 মিনিট 2 মিনিট বলে। আচ্ছা, আজকে বেলগড়িয়াতে ফের একটা শুট আউট হয়েছে, কি বলবেন বিষয়টাকে? বারবার করে এই রাজ্যের বিভিন্ন জায়গায় শুট আউট, গুলি চলছে, যে যখন পাচ্ছে। এখনো সকালবেলা আছে, মদন মিত্র রিয়াকশন নিলে পাবেন, সন্ধ্যাবেলার পরে পাবেন না। কি বলে ও নিজেও জানে না সন্ধ্যাবেলার পরে। সকালবেলা আছে, মদন মিত্রকে কি জিজ্ঞাসা করুন, ও সব জানে। ওখানকার চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞেস করুন, সব জানে। যেভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় যেভাবে অবৈধ সমস্ত ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, একটার পর একটা স্যাংশন প্ল্যান ছাড়া বাড়ি, ইট বালি সিমেন্ট সিন্ডিকেটের যে লড়াই, এই সমস্ত জায়গাতে সমস্ত অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে যে বিভৎস লড়াই, এবং সম্পূর্ণটাই হচ্ছে তৃণমূলের ইন্টারনাল ফাইটিং এর কারণে। এই যে মারা গেছে, খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের নেতারাই জড়িত এই খুনের পেছনে। আচ্ছা, আজকে একটা যাদবপুরের মতো জায়গায় আর একটা অ্যাপ ক্যাব চালককে তাকে বিজয় করে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে লিঞ্চিংয়ের ঘটনা। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কদিন থাকবে, পশ্চিমবঙ্গের মানুষকেই যন্ত্রণায় চলতে হবে। তাই আমরা বলছি 26 সালে এই সরকারের পতন হবে, বাংলার মানুষ আইন শৃঙ্খলা কি সেটা দেখতে পারবে। যোগী রাজ্যে দেখতে পাচ্ছে মানুষ, উত্তরপ্রদেশে কেউ বেশি আওয়াজ করতে পারছে না, আইনের মতন চলছে। সেখানে কে নেতা কে সাধারণ মানুষ কোনো কিচ্ছু না, আইনের মতন চলবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা।